রায়ানের ধুম জ্বর এসেছে, গা পুড়ে যাওয়ার অবস্থা। সে রাতেই ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হলো সবার, সাথে নাজেহাল হয়ে পড়ল গোটা বাড়ি। সাইফুল, রেহেনুমা, তনিমা সবাই মিলে সার্থকে বকছেন। আদরের নাতির গায়ে এমন ভাবে হাত তুলল, একেবারে ভয়ে জ্বর উঠে গেছে। এমন জল্লাদের মতো মারে কেউ? শওকত সরাসরি কিছু না বলতে পারলেও আকার ইঙ্গিতে গজগজ করছেন, তবে সার্থ এসব কানে নিচ্ছে না। ছেলে বেডে পড়ে আছে, ভেতরটা তো সব থেকে ওর বেশি জ্বলছে, তার ওপর নিরন্তর কাঁদছে তুষি, কান্নায় শব্দ নেই, ফোফাচ্ছে তাও না। ওর প্রতি অভিযোগ করে নয়, একবার বলেওনি কেন মারলো, কি কিছুই বলেনি। ছেলে অসুস্থ থাকলে মায়েদের যেমন লাগে অমনি ছটফট করছে সে। ইতু উপুর হয়ে বাবার ঘাড়ে গাল মিলিয়ে শুয়ে আছে, পরনে এখন একটা ছোট্ট হাতকাটা ফ্রক, ঝুঁটি বাঁধা নেই, কোকড়া চুল অগোছালো হয়ে কপাল ঢেকে আছে। ওকে সবসময় তুষি পুতুলের মতো সাজিয়ে রাখে, গোসল থেকে খাওয়া সব করিয়ে দেয়, ইউষার মাথা ঘামাতে হয় না। সেই তুষির এখন কিছুতে খেয়াল নেই। অয়ন ওকে নিয়ে করিডোরে হাঁটাহাঁটি করছে। ইতুর জ্ঞান ফিরেছিল অল্পতে, ভয়ে অজ্ঞান হয়েছিল বাচ্চাটা, কিন্তু চোখ খোলার পর থেকে কথাবার্তা বলেনি। এক ঢোকে এক মগ পানি খেলো, তারপর চুপ হয়ে রইল একদম। বিবর্ণ ক্ষুদ্র চেহারা দেখে পরিষ্কার ভয় পেয়েছে প্রচন্ড। আগুনের তাপে কাঁধের ওপরে ছ্যাঁকা লেগেছে, লাল হয়েছে, জ্বলছেও কিছুটা। ভালো করে পুড়ে যাওয়ার আগে রায়ান হাত দিয়ে দিয়ে আগুন নিভিয়ে দিয়েছিল। ডাক্তাররা সেখানে ওষুধ দিয়েছেন। অয়ন হাঁটতে হাঁটতেই দেখলো সার্থ কেবিন থেকে বের হয়েছে। উদ্বেগ নিয়ে কাছে এগিয়ে গেল ও, জিজ্ঞেস করলো জ্ঞান ফিরেছে? চোখ নিচে রেখে দুপাশে মাথা নাড়ালো সার্থ। অয়ন বলল, এভাবে মারার কি দরকার ছিল? বাচ্চা মানুষ, কতই বা বোঝে। আগুন লাগলে কেউ পূর্বে এতটুকু বোঝার মতো বয়স ওর হয়েছে? অয়ন, তুমি কি করে জানলে ও আগুন লাগিয়েছে? ও বলেছে তোমায়? স্বার্থের উত্তরের আগেই তুষি কেবিনের ডোর থেকে মাথা বের করলো, অস্থির কণ্ঠে চেঁচালো, শুনছেন? বাবুর জ্ঞান ফিরেছে। তড়াক করে উঠে ছুটে এলো সকলে। রায়ানের কেবিনে দুজনের বেশি অ্যালাউ করছিল না, তাই গোটা পরিবার অপেক্ষায় ছিল এতক্ষণ। এমনকি বুড়িয়ে যাওয়া হাসনাও বাড়িতে বসে থাকতে পারেনি। রায়ানের প্রতি তার যে প্রচন্ড মায়া। লাঠিতে ভর দিয়ে উঠে এলেন তিনিও, যদিও আজকাল শরীর চলে না, তেমন স্পষ্ট করে কথা বলতে পারেন না। স্বার্থ কেবিনে এসে দেখলো রায়ান চোখ মেলেনি, মাথা আর ঠোঁট দুটো নড়ছে কেবল, ও কাছে যায় না, তবে পরিষ্কার শুনতে পায় রায়ান বিড়বিড় করছিল, পাপা, সরি পাপা। স্বার্থ মুহূর্তে ঘুরে গেল, ঠোঁট কামড়ে সামলালো নিজেকে। বাড়ির নারীরা সবাই রায়ানকে নিয়ে ব্যস্ত, উদ্বিগ্ন। ইতু বাবার কাঁধে শুয়েই চেয়ে রইল ওদিকে। রায়ান চোখ মেলে তাকালো, জ্বরে মুখটা নীল, ঝাপসা ঝাপসা দেখতে পেল সবাইকে। ছোট শব্দে ডাকলো, মাম্মাম। তুষি ধরফরিয়ে ঝুঁকে ছেলের মাথা বুকে মিশিয়ে ধরলো, ভেজা চোখে বলল, এই তো মাম্মাম, এখানে বাবা, এখানে আমি। সাইফুল ভারী রুষ্ট হয়ে স্বার্থর হাত টেনে নিজের দিকে ফেরালেন, রেগেমেগে বললেন, দেখ কি অবস্থা করেছিস, দেখ। মার তো ছোটবেলায় তুইও কম খাসনি, তাই বলে কোনোদিন এমন অবস্থা হয়েছিল? আমি ওর মতো কিছু করিনি। অয়ন টের পেল ইতু নড়ছে, এই এতক্ষণ পর একটু নড়ছে মেয়েটা। ঘাড় সোজা করতেই জিজ্ঞেস করলো, নামবে? ঘাড় নাড়লো ইতু। কোল থেকে নিচে নামলো অয়ন, কোল থেকে নিচে নামালো অয়ন। মেয়েটা নামলো, তবে দাঁড়িয়ে রইল ওখানেই। ওর একমাত্র খেলার সাথী রায়ান, সাজুগুজুর সাথী তুষি, দুজনের কেউ ঠিক নেই আজ। তুষিকেও এভাবে কাঁদতে দেখেনি কখনো, না রায়ানকে এমন মুমূর্ষ দেখেছে। ইতুর মুখটা কালো হয়ে থাকে। রায়ান তক্ষুনি তাকায়, ইতুর পানসে চেহারায় ভেতরটা কেমন করে ওঠে তার। তুষি মাথায় হাত বুলিয়ে বলল, দেখেছো রায়ান, তুমি ওর শাড়ি পরিয়ে দিয়েছো, তাও ও তোমাকে দেখতে এসেছে, অথচ তুমি ওর সাথে কত রুড হয়ে যাও। রায়ান কথা বলল না, চুপ করে রইল। ইতু তখনই বলল, লায়ন ভাই পুলিয়ে দেয়নি, এমনি এমনি পুলেছে। চমকে চাইল স্বার্থ, তার চেয়েও বেশি চমকালো অসুস্থ হয়ে পড়ে থাকা রায়ান। সবাই একচোট সবার মুখ দেখার পর প্রশ্ন করলো স্বার্থই, রায়ান তোমার গায়ে আগুন দেয়নি? ইতু মাথা নাড়ল দুপাশে। তনিমা বললেন, তাহলে কি মোমবাতিটা কাত হয়ে পড়ে গেছিল দিদি ভাই? উপর নিচ মাথা নাড়ল ইতু। ইউষা উদ্বেলিত হয়ে বলল, আমি বলেছিলাম না রায়ান এতটাও বাচ্চামো করবে না, মেজো ভাইয়া শুধু শুধু মারলে ওকে। স্বার্থ তুষির দিকে তাকায়, তুষিও চেয়ে থাকে। দুজনে এরপর চেয়ে দেখে ছেলের মুখটা। রায়ানের চোখে মুখে বিস্ময়, কিছুটা হতভম্ব ভাব। এতেই যা বোঝার বুঝে যায় ওরা, শত হোক বাবা মা তো, তবে এতটুকু বাচ্চা যে রায়ান ভাইকে
বাঁচাতে মিথ্যে কথা বলল সার্থক ফোঁস করে শ্বাস ফেলল তাতে। দুপা এগিয়ে এসে ইতুকে কোলে তুলে বেরিয়ে গেল বাইরে। রায়ান তখনও চেয়ে রইল অবাক হয়ে নিষ্পলক চোখে। শওকত ছেলের উদ্দেশ্যে আরো কিছু সময় বকাঝকা করলেন, পারছিলেন না সার্থককে টেনে দুটো চড় দিতে। তার নাতির গায়ে হাত। কতজন কত আফসোস করলো নির্দোষ রায়ানের মার খাওয়া নিয়ে। তুষি খুব আস্তে আস্তে বলল, ইতু কত লক্ষ্মী মেয়ে তাই না? রায়ান নিষ্পন্দ চোখ তুলে মায়ের মেদুর মুখে ফেললো। আরো আস্তে ভেঙে ভেঙে বলল, আমি বুঝতে পারিনি মাম্মাম, আমি তো মজা করছিলাম। আর করবে এরকম? নো মাম্মাম, ইতুকে সরি বলে দিও। রায়ান মাথা নাড়ল দুদিকে, মনে মনে বলল, ফোকলা দাতিটা আমাকে বাঁচিয়ে দিল। আমি আর তোকে কখনো মারবো না ইতু, কখনো করব না এমন। সেই ঘটনার কিছুদিন কেটেছে। সৈয়দ বাড়ি আবার স্বাভাবিক হয়েছে এখন। রায়ান ইতু একই রকম খেলছে আবার। ইতু এখনো এসব মানবিমান বোঝে না। সে লায়ন বাই করে বেড়ায়। তবে রায়ান খেয়াল করলো ইদানিং মিন্তো খুব মুখ ভার করে রাখে। আগের মতো ভাগ্নে ভাগ্নেও করছে না, ওকে পিঠে ঝুলিয়ে খেলতেও যাচ্ছে না, কথাও বলছে কম। রায়ান বাবা মায়ের ঘর ছেড়ে শুতে এলো রাত 12টার দিকে। পরনে টি শার্ট, 3/4 প্যান্ট। চুলটা ঠেলতে ঠেলতে ভেতরে ঢুকে দেখলো মিন্তো ফোনে কিছু করছে, হয়তো বা কল দিচ্ছে কাউকে। সে ধরেনি দেখে রেগে মেগে ছুঁড়ে মারলো, আর ফোন এসে পড়লো রায়ানের পায়ের ওপর। ব্যথায় পা একটা তুলে পাপা পাপা করে চেঁচালো ছেলেটা। মিন্তো পেছনে ঘুরে ওকে দেখে জিভ কাটে। ছুটে আসে ত্রস্ত, মুখ চেপে ধরে এক ঝটকায় বস্তা তোলার মতো উঁচু করে বিছানায় এনে বসায়। কণ্ঠ চেপে বলে, আস্তে ভাগ্নে আস্তে, তোমার নানু শুনলে আমায় জবাই করে ফেলবে। তুমি ফোন ভাঙছো কেন মামু? মিন্তো ওর পায়ের আঙ্গুল ডলে দিচ্ছিল। থামলো হাতটা, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো দুঃখের কথা, বড় হও বলবো তখন। না, এখন ফোন ভেঙেছো এখনই বলো। এখন বলা যাবে না, এখন তুমি ছোট কুটি বাচ্চা। রায়ান বলল, না বললে নিচে গিয়ে সবাইকে বলে দেবো পায়ে ব্যথা দিয়েছো, বলবো ইচ্ছে করে মেরেছো আমায়। কি শালার, আমার ভাগ্নে আমার মতোই 2 নাম্বার হয়েছে। বলো না মামু, আমি কাউকে বলবো না, গড প্রমিস। গলার মাংস খামচে দেখালো রায়ান। মিন্তো উঠে ওর পাশে বসলো, মন খারাপ করে বলল, তোমার জন্য একটা মামি ঠিক করেছিলাম বুঝলে ভাগ্নে, কিন্তু মামিটা আমার খাঁচা ফেলে ফুরুত করে উড়ে গেল। এতদিন ফোন ধরতো না, আজ ব্লকই করে দিয়েছে। রায়ান আশ্চর্য হয়েছে এমন ভাবে বলল, মামি কিন্তু গেল কেন? অন্য খাঁচা পেয়েছে তাই গিয়েছে। এত ডিটেলসে বলা যাবে না, মনটা ভালো না। রায়ানের ঠোঁট উল্টে এলো। পাপার পর ওর সব থেকে প্রিয় এই মামু, তার এই বিষণ্ণ মুখটা মানা যায়? মিন্তো 2 হাঁটুতে ঝুঁকেছিল একটু। রায়ান বসলো গালে হাত দিয়ে। মিন্তোই হঠাৎ বলল, কিছু ভালো লাগছে না, জিন্দেগি জুয়েল হয়ে গেল। আগেই ভালো ছিলাম, কেন গেলাম মারা খেতে? মারা খাওয়া যায় মামু, সেটা কি টেস্টি? মিন্তো জিভ কাটলো, বাচ্চাদের সামনে এসব বকাঝকা দেয়া যাবে না, শিখে ফেলবে। রায়ান পিঠে হাত রেখে বলল, মামু এত দুঃখ পেও না, মাম্মামকে বলে তোমাকে আরেকটা মামি এনে দেব। মিন্তো হাসলো এবার, ওর কাঁধে হাত রেখে বুকে এনে বলল, জীবনের সব থেকে কষ্টের কাজ কি জানো ভাগ্নে? নিজের জন্য মেয়ে খোঁজা। কোন পাখির কয়টা ডানা, কোন আকাশে উঠতে ভালোবাসে, এসব প্রথমেই তো বোঝা যায় না, ভালো করে বুঝতে বুঝতেই সে উড়ে যায়। ধুর কপাল তোমার বাপ চাচাদের, সব কাজিন বিয়ে করে বিন্দাস আছে, রেডিমেড পাত্রী ঘরেই। আর আমার হায় কচুপোড়া জীবন। আমারও যদি একটা কাজিন থাকতো, আমিও তো বিয়ে করতে পারতাম। তখন এসব সকিনাদের পাত্তা দেওয়ার সময় ছিল বলো ভাগ্নে? রায়ান আগের চেয়েও বেশি তাজ্জব হলো বইকি। কপাল কুঁচকে বলল, কাজিন থাকলেই বিয়ে করা যায়? মিন্টোর ক্লান্ত লাগছিল কথা বলতে। রায়ানকে বালিশে শুইয়ে দিয়ে বলল, বাকি কথা কাল হবে, এখন ঘুমাও। রায়ান শুলো, চোখও বুঝলো, তবে মস্তিষ্ক সজাগ করে ভাবলো, ইতুও তো আমার কাজিন, তাহলে কি আমি ওকে বিয়ে করব? পরপরই রায়ানের চোখের পর্দায় ভাসলো ইতুর পোকা দাঁতের হাসি। নাকে সর্দিও থাকে, একবার তো ওর টি শার্টেই মুছে দিয়েছিল। সঙ্গে সঙ্গে নাক মুখ খিচে বলল, না, ফোকলা দাতিকে বিয়ে করব না, আমি তো আমার মামামের মতো সুন্দর মেয়ে বিয়ে করে ফেলবো, হা হা হা। হাসিটা শোনা গেল। মিন্তো কড়া গলায় বলল, ভাগ্নে ঘুমাতে বলেছি। তৎপর ওদিকে কাত হয়ে শুলো রায়ান, ব্যস্তভাবে জানালো, ঘুমাচ্ছি ঘুমাচ্ছি। পরদিন বিকেল বেলা রায়ান মাঠে খেলতে গিয়েছিল। এই আবাসিক
এলাকার সব বাচ্চারাই প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে, ফুটবল নিয়ে বেরোয়। রায়ান ওর প্রিয় ব্যাট ছাড়া ব্যাটিং করতে পারে না, আবার এই ব্যাটে কারো হাত দেওয়াও নিষেধ। মাঝে মধ্যে ম্যাকগাইভার হওয়া ছাড়াও রায়ানের আরেকটা শখ জাগে, ক্রিকেটার হওয়ার। খেলা শেষ করে ঘেমে নিয়ে মাত্রই ফিরল ছেলেটা, কেচি গেট দিয়ে ঢুকবে, হঠাৎ পেছনে কান্নার শব্দ শোনা গেল। চকিতে পিছু ঘুরল রায়ান, চমকে উঠল পরপরই। হাত পায়ে বালু, জামায় ধুলো মাখা ইতু টালমাটাল কদমে হেঁটে হেঁটে আসছে। চুলে একটা ঝুঁটি আছে, আর একটা নেই, কাছে ভ্যাভ্যা করে। রায়ান আটকে উঠল, কাছে ছুটে গেল তড়িৎ। কি রে, কি হয়েছে? ইতু কান্নায় কথা বলতে পারলো না, হেসকি তুলতে তুলতে হাত লম্বা করে মুনদের বাসার দিকে দেখালো। মুন তার বন্ধু, পাশের বিল্ডিং, দুজন একই স্কুলে পড়ে। রায়ান কিছু বুঝতে না পেরে বলল, মুন কিছু বলেছে, মেরেছে? ইতু কাঁদতে কাঁদতে হাঁটু দেখায়, রক্ত পড়ছে। রায়ানের মাথা অমনি গরম হয়ে গেল। ওর ফোকলা দাঁতির গায়ে হাত, কাঁধের ব্যাট মুঠোয় চেপে কিরমির করে ছুটল সেদিকে। ওই দিন সন্ধ্যাবেলায় বিচার বসলো সৈয়দ নিবাসের বড় উঠোন জুড়ে। আসামি ছিল রায়ান। মুন ইতুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ইতুর নতুন পুতুল নিয়ে ঝামেলা, মেয়েটা দেয়নি দেখে এসব। রায়ান গিয়েই মুনের মাথায় চুল টেনে গালে বসিয়ে দিল চর। মুনের ভাই ক্লাস 8-এ পড়ে। দৌড়ে এলো বোনের কান্না শুনে, ধস্তাধস্তি শুরু হলো। এক পর্যায়ে হাতের ব্যাটটা দিয়ে ওর মাথায় এত জোরে বাড়ি মারল রায়ান, গোটা কয়েক সেলাই পড়ল সেথায়। বাচ্চার বাবা মা নালিশ ঠোকার নাম করে রীতিমতো ঝগড়া বাঁধাতে এলেন। এই তল্লাটে শওকতের আলাদা সম্মান ছিল, সে আর্মির মেজর বলে কথা। সেই সম্মান বাড়ছিল স্বার্থর এক একটা সফলতার তোড়ে। আবার অন্য ছেলেও নামি দামি ডাক্তার। সেই পরিবারের নাতির এরকম গুন্ডামি যেন মেনে নেওয়া যাচ্ছে না। শওকত যথাসম্ভব ওনাদের শান্ত করতে বললেন, চিকিৎসার খরচ তিনি বহন করবেন। কিন্তু মুনের বাবা মা শান্ত হয় না, রায়ানকে গালবন্ধ করে। ছেলেটা তখন নানুর পেছনে লুকিয়েছিল। মাম্মামকে ও আগেই ভয় পেত। ওই দিনের পর থেকে পাপাকেও ভয় লাগে। মুনের মা কিছুক্ষণ হড়বড় করলেন, তারপর 2 পা এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালেন তুষির। একদম আঙ্গুল তুলে বললেন, আপনি কেমন মা? আপনার বাচ্চাকে আপনি কি ভালো কিছু শেখাননি? আমার ছেলেটাকে ক্লিনিকে অ্যাডমিট করতে হয়েছে। আর দেখুন মেয়ের গালে কিরকম হাতের ছাপ বসেছে দেখুন। এই ছেলে একটা জন্তু, এর জন্য সভ্য সমাজ না, প্রায় শুনি মারপিট করে, কিছু বলেনও না। এভাবে বাচ্চা পালা যায় না, এত লাই দিতে নেই বাচ্চাদের। মায়ের গুণে ছেলে মেয়ে হয় বুঝলেন। তুষি মাথা নত করে রইল, আর এটাই বুকে বিঁধল স্বার্থর। সঙ্গে সঙ্গে তেড়ে মেরে এসে রায়ানের হাতের কবজি খপ করে ধরে অন্তপুরের পথ ধরল সে। ভয় পেল সবাই। রায়ানের মুখটা আটকে ফ্যাকাশে হয়ে যায়, ভাবে আবার মারবে পাপা। সেদিনের মারের দাগই ওর যায়নি ভালো করে। অয়ন তক্ষুনি পথ রোধ করে দাঁড়ালো। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? স্বার্থর চোয়াল শক্ত, কিছু বলল না। অয়ন এসে হাতটা ছুটিয়ে রায়ানকে কাছে নিয়ে যায়, বলে, ওকে পানিশমেন্ট দেবে? তাতে কি লাভ হবে? কবার গায়ে হাত তুলবে ওর? বাচ্চাদের মেরে মেরে ঠিক করা যায় না। স্বার্থ সাথে সাথেই বলল, সেজন্যই মারবো না, আমি ওকে বোর্ডিং স্কুলে দিয়ে দেব। বেশি আদর দিয়েছি, বাদর হয়েছে। ভেবে দেখলাম ও আসলেই এই বাড়িতে থাকার যোগ্য নয়। পিছু হতে একগুচ্ছ আর্তনাদ শোনা গেল। অমনি বিদ্যুতের মতো শক খেলেন তারা। রায়ানের চেহারা পানসুটে হলো, ভয়ার্ত চোখে চাইল মায়ের দিকে। তুষি ছটফটিয়ে কিছু বলতে যায়, এর পূর্বেই স্বার্থ পেছন ফিরে মুনের বাবা মাকে বলল, আপনারা এখন আসুন, আমি আমার ছেলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি, যথাসাধ্য ক্ষতিপূরণও দিয়েছি, চাইলে আরো দেব। আমার ছেলে আর বাড়িতে থাকবে না, এরকম ঝামেলাও হবে না, তাই এ নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই। স্বার্থ যেমন ভালোবাসতে জানে, প্রয়োজনে তেমন কঠোর হতেও জানে। ঘোষণাটুকু দিয়ে ফের ছেলেকে সঙ্গে করে ভেতরে চলে গেল সে। রায়ান প্রতিমধ্যে বারবার কাকতি মিনতি করলো, পাপা আমি আর এমন করব না, ওরা ইতুকে মারলো বলেই তো করলাম, পাপা আমাকে বোর্ডিং এ দিও না পাপা। স্বার্থ হনহনিয়ে উপরে উঠল, ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল, চাবিটা পকেটে ভরে বলল, আমি না ফেরা অবধি যেন গেট খোলা না হয়। রায়ান ভেতর থেকে মরিয়া হয়ে ডোর ধাক্কালো, কেঁদে কেঁদে ডাকলো, পাপা পাপা। তুষি অস্থির অসহায় স্বামীর পেছন ছুটলো, উতলা হয়ে বলল, শুনুন আমার কথা শুনুন। রায়নার আব্বু? স্বার্থ হাঁটা ধরল বাড়ির বাইরের দিকে। মা, ছোট মা, হাসনা থেকে শুরু করে প্রত্যেকে বোঝালো কত কি, শুনলই না, বেরিয়ে গেল সব মারিয়ে। পাথরের লোকটা তাহলে নিজের সত্তায় আবার ফিরে এলো কি?